মাছের মতো সাঁতার কাটতে পারতাম। বড় একটা পুকুর ছিল, সেখানে আমি একদম এই পার থেকে ওই পার কোনো ব্যাপার না। মানে ছেলেরাও আমার সাথে সাঁতারে পারতো না, আমি খুবই ভালো সাঁতার করতাম। আর সব মিলায় সবখানে কিন্তু আমি বলবো যে একটা লোকের কিন্তু তার গুণগত মানে তাকে বিচার করা হবে, সে কতগুলো বই লিখলো তার উপরে না। আর এই যে ঢাকা ইউনিভার্সিটিতে আপনি কয়দিন ছিলেন? আমি ছিলাম পুরো 5 বছর। 5 বছর ছিলাম। মজার ব্যাপার, অনেক বিখ্যাত মানুষ তখন সেই সময় আমার ছাত্রী ছিলেন এবং আমি খুব গর্ববোধ করি শেখ হাসিনাও আমার ছাত্রী ছিলেন। ফর্সা একটা মুখ, বড় বড় চোখ আমার দিকে তাকিয়ে আছে। এই দৃশ্যটা এখন আমার মনে পড়ে। বাড়িতে অনেক ঝামেলা, বললে তোমার টিউটোরিয়াল করা তো আমি বন্ধ করা চলবে না, করতেই হবে। কি এমন ঝামেলা, কি ঝামেলা? আমার বাবার কাছে অনেক লোকজন আসে স্যার, চা বানাতে বানাতে আর বিস্কিট দিয়ে চা দিতে দিতে মিষ্টি দিয়ে যেতেছে। সত্যি স্যার আমি সময় পাই না, খুব বিহিতভাবে বলছে। তোমার বাবাকে কি নাম? শেখ মুজিবুর রহমান স্যার। আকরাম চুপ হয়ে গেছে। তো ওনার বাড়িতে লোক তো যাবেই। খুব মজার গল্পটা, আমার কাছে খুব ভালো লাগে এই গল্পটা করতে। ওই গুণ যে কবিতা লেখেন, উনিও বলেন আমিও আপনার ছাত্র ছিলাম। গুণ বললো না, তুমি এমন দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখছো, মনে করবে এত বড় ছাত্রী হলে এই টিচারের বয়স কত। গুণ হা হা করে হাসে এইটা শুনলে। আমার নাম সালেহা চৌধুরী। আগে নামের আগে খাতুন লিখতাম। আমার প্রথম দুটো বই যখন নিঃসঙ্গ এবং আরেকটি বই সালেহা খাতুন নামেই ওটা ছাপা হয়েছিল ঢাকা থেকে। তারপরে এই দেশে আসার পরে আমি খাতুন বাদ দিয়ে সালেহা চৌধুরী করেছি। হ্যাঁ, তো আমার পরিবারে আমার হাজবেন্ড তোফাজ্জল হোসেন চৌধুরী, আমার এক ছেলে এক মেয়ে, আশিক চৌধুরী এবং নাজমুন সেহার চৌধুরী। আর এখন এরা আমার সঙ্গে থাকে না, মেয়ে একটা অ্যাপার্টমেন্ট কিনে চলে গেছে, ছেলে অন্য শহরে থাকে। আমি এখানে মোটামুটি একাই থাকি, তো ওরা এসে মাঝে মাঝে আমার সাথে সঙ্গ দিয়ে যায়, এই আর কি। তো আমি ছেলেবেলার কথা এখন যদি আমি বলতে চাই তাহলে বলতে হবে আমার বাবা ছিলেন স্কুল ইন্সপেক্টর। তিনি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেন, সেজন্য আমি অনেক জায়গা দেখেছি, ময়মনসিংহ, যশোর, রাজশাহী। আমার জন্ম হলো রাজশাহীতে 1943 সালে। রাজশাহীতে আমার আব্বা তখন স্কুল ইন্সপেক্টর ছিলেন। তো আমার ছোটবেলার কথা মনে পড়ে আমি মাছের মতো সাঁতার কাটতে পারতাম। বড় একটা পুকুর ছিল, সেখানে আমি একদম এই পার থেকে ওই পার কোনো ব্যাপার না। মানে ছেলেরাও আমার সাথে সাঁতারে পারতো না, আমি খুবই ভালো সাঁতার করতাম। এই সাঁতারের অভ্যাসটা এখানে আসার পরেও আমি ছেলে মেয়েদেরকে নিয়ে পুকুরে যেতাম, ওদের সাঁতার শিখিয়েছে, এই আর কি। আর বনবাজারে ঘোরাফেরা, সাঁতার করা, বড়শির টোপ দিয়ে মাছ ধরা, এসব নানা রকম ছোটবেলায় যা বাচ্চারা করে সেগুলো করেছি। এখনকার বাচ্চারা এগুলো আর পাবে না। খুব দুঃখ লাগে যে বাচ্চারা অ্যাপার্টমেন্টে বড় হয়, তারা আমাদের এই যে একটা আনন্দময় জীবন এটা তারা পাবে না। আর সত্যজিৎ রায়ের পিসিমা বলতেন, লীলা মজুমদার, যে যার ছেলেবেলার কথা মনে নাই তার ছোটদের বই লেখা উচিত নয়। নওগাঁ থেকে ক্লাস 3, 4, 5 সময় আব্বা বদলি হয়ে ফরিদপুর আসেন। তো ফরিদপুর আমি পড়াশোনা করে ক্লাস 10 পর্যন্ত। তা ফরিদপুর একটা খুব সুন্দর জায়গা, তালের গুড়, চাল তামাখা, মানে একটা অসাধারণ জায়গা। কিন্তু এইবারে ফরিদপুর গিয়ে আমার মন খারাপ হয়ে গেছে। ফরিদপুর আর সেই ফরিদপুর নাই, যা আমাদের কল্পনায় থাকে সেটাই কিন্তু ভালো, বাস্তবে আসলে সেটা যেন কেমন হয়ে যায়। এখন বিয়ের ভাট্টা, আমরা যে বাসায় থাকতাম সেই বাড়িটাই খুঁজে পেলাম না। তো আমার বন্ধু বান্ধব যা ফরিদপুরে অনেক ছিল। এরপরে আব্বা বদলে হলেন রংপুরে, আমরা রংপুর চলে আসি এবং রংপুর থেকে আমি ম্যাট্রিক পাস করি। রংপুরের পরে আব্বা বদলে হলেন ঢাকায়, স্কুল টেক্সট বুক বোর্ডের সেক্রেটারি। তখন আমরা আবার ঢাকায় চলে এলাম। তো ঢাকায় আসার পরে ওখানেই আমি হলি ক্রস কলেজে ভর্তি হলাম। ভর্তি হয়ে আই পাস করলাম, তারপর ঢাকা ইউনিভার্সিটিতে আই পাস করার সঙ্গে সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। কাজে আমি অনার্স আর মাস্টার্স করেছি বিয়ের পরে। যদি লেখালেখির কথা বলবো তাহলে বলবো যে ঢাকাতেই আমার লেখালেখির শুরু, এবং আগে লিখতাম ফরিদপুরে, সেগুলো কিছু না, কিন্তু ঢাকাতেই আমার রিয়েলি লেখালেখির শুরু। 1959 সাল থেকে আমি লিখতে শুরু করি। একটা বই লিখেছিলাম, একটা গল্প লিখেছিলাম, বেগম পত্রিকা দিয়েছিলাম।
তো সেটা ছাপা হয়েছিল বেগমের। এবং তারপরে ছাপা হলে ভীষণ খুশি। যদি আমাকে কেউ বলে যে আপনার অনুভূতি কেমন ছিল, সে একটা অদ্ভুত অনুভূতি। মানে যে একটা বই ছাপালে, যেমন গল্প ছাপালে যে এত আনন্দ হয়, সেটা প্রথম জানলাম যে নিজেকে লেখার অক্ষরে দেখলে মানুষের কতটা ভালো লাগে। যাই হোক, এরকম করে যখন অনেকগুলো বই হলো, তখন 60, 61, 62 বিভিন্ন পত্র পত্রিকায় দিতে দিতে এক সময় যখন অনেকগুলো গল্প হলো, তখন আমার বিয়ে হয়ে গেছে ইতিমধ্যে। তা আমরা ঠিক করলাম যে আমার গল্পগুলা দিয়ে একটা বই করব। সেই বই তখন 14টা গল্প সংগ্রহ করা হলো। সংগ্রহ করে যে বইটা করলাম তার নাম ছিল যখন নিঃসঙ্গ। এই যখন নিঃসঙ্গে 14টা গল্প আছে। এখানেও কিন্তু সালেহা খাতুন লেখা, এই যে সালেহা খাতুন, যখন নিঃসঙ্গে সালেহা খাতুন লেখা। যাই হোক, তারপরে এই বইটা হলো প্রথম। এরপর ঢাকা ইউনিভার্সিটিতে জয়েন করলাম অ্যাজ এ লেকচারার। তো ওখানে থাকার সময় আমার আর একটা বই বের হয়, প্রবন্ধ সংগ্রহ, প্রবন্ধের বই, এবং সেই বইটি 70 সালে বের হয়। সেই হলো প্রবন্ধের বই। বের হওয়ার পরে, বইটা বের হওয়ার কিছুদিন পরে এই তো বাংলাদেশের যুদ্ধ শুরু হয়ে গেল ইত্যাদি, বইটা তেমন প্রচার করতে পারলো না। ওটা ইউপিএল প্রকাশ করেছিল, ইউনিভার্সিটি প্রেস। তাদের এটার মেমোরিতে নাই, কিন্তু ওটা ইউনিভার্সিটি প্রেস বইটা বের করেছিল। আমার কাছে কপি আছে, আমি দেখাতে পারি, ইউনিভার্সিটি প্রেস। তো যাই হোক, তো ওই বইটা যাই হোক এইভাবে এইদিকে দিক করে কোনো মতে কি হয়েছিল জানি না, ওই বইটার ইতিহাস ভালো করে। তারপরে তো আমরা ঢাকা থেকে পালিয়ে চলে গেলাম এই গ্রামে সেই গ্রামে করতে করতে। তারপরে আবার ফেরত এলাম ঢাকায়। এরপরে ঢাকায় ফেরত আসার পরে ইউনিভার্সিটি বন্ধ ছিল, আবার ইউনিভার্সিটিতে জয়েন করলাম। ইতিমধ্যে আমার হাজব্যান্ড একটা স্কলারশিপ পেলেন। স্কলারশিপটা হলো এখানকার ইউনিভার্সিটিতে তিনি একটা ডিপ্লোমা করবেন। তো ওই স্কলারশিপটা পারিবারিক, মানে একটা ফ্যামিলি স্কলারশিপ ছিল। তারপরে আমি এই দেশে এলাম আমার হাজব্যান্ডের সঙ্গে। আসার পরে উনি পড়াশোনা করতে লাগলেন, করতে করতে ভালোই করলেন পড়াশোনায়। করার পরে 1 বছর চলে গেল। 1 বছরের স্কলারশিপ ছিল, কিন্তু ওকে একটা জব অফার করলো, একটা ভালো জব, চাকরি একটা অফার করা হলো তাকে। তখন উনি বললেন যে আমি দেশেও ইঞ্জিনিয়ার, এখানেও ইঞ্জিনিয়ার, তা আমি এখন যাবো কেন, থাকি কিছুদিন। সবাই বলল মানুষের ছেলেমেয়েরা বড় হলে বিদেশে যায়, আর তোমার ছেলেমেয়েরা ছোটোর থেকে বিদেশে, কি বিরাট অপরচুনিটি। নানা রকম কথা বলে আমাদেরকে একটু মানে আমরা তখন একটু দ্বিধাগ্রস্ত, যাবো কি থাকবো না যাবো, এই অবস্থায় ভাবলাম যে আরো কিছুদিন থাকি। থাকার পরে তোফাজ্জল হোসেন চৌধুরী মানে আমার হাজব্যান্ড যখন একটু টাকা করবেন, তখন আমরা টাকা নিয়ে পুরা ইউরোপ দেখে দেশে ফিরে যাব। ইতিমধ্যে ঢাকা ইউনিভার্সিটি আমাকে ছুটি দিয়েছিল, তারা ছুটি বাড়িয়েই যাচ্ছে, 1 বছর বাড়ালো, 2 বছর বাড়ালো, 3 বছর বাড়ালো। এই করতে করতে যখন 5 বছর হয়ে গেছে, তখন ওরা শেষ চিঠি দিল যে তোমার জব আমরা আর বাড়াতে পারবো না, তোমাকে আমরা টার্মিনেট করব, কিন্তু কোনো দোষ দেব না। 5 বছর যে রেখেছিল এই তো মেলা। এবং আমার হাজব্যান্ডকে একই লেটার দিল। তো ওনার জব আমার জব চলে গেল। মনটা সেদিন আমার খুব খারাপ হয়েছিল যে হায় রে, ঢাকা ইউনিভার্সিটির চাকরিটা আমার কত ভালো লাগতো, সেইটা চলে গেল। যাই হোক, তখন এখানেই আমি তখন চাকরি বাকরি করি। প্রথমে নানা অড জব করে শেষে আমি অফিসে কাজ করতাম। অফিসে কাজ করে তারপরে আমি করার পরে আমি একদিন আমার যে ঢাকা ইউনিভার্সিটির যে আমার যে ডিগ্রি, MA, অনার্স সব নিয়ে এখানে আমি স্কুলে কাজ করতে পারবো কিনা, সেই জন্য আমার এক্সপেরিয়েন্স সব কিছু ডিপার্টমেন্ট অফ এডুকেশন অ্যান্ড সায়েন্সকে পাঠালো। তখন ওই ডিপার্টমেন্ট ছিল একটা। তো তারা 14 দিন পরে উত্তর দিল, মাত্র 14 দিন পরে, যে তুমি এখানে টিচিং করতে পারবা, এনি প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল, স্পেশাল স্কুল, এনিওয়ে। কিন্তু দুঃখজনকভাবে সত্যি এখন ঢাকা ইউনিভার্সিটির ডিগ্রি আর কেউ ওইভাবে রেকগনাইজ করে না। এখন যদি কেউ এখানে চাকরি করতে চায়, আনলেস অ্যান্ড আনটিল যদি কাউকে দেশ থেকে রিক্রুট করে না আনা হয়, তাহলে কি হবে, কেউ যদি চাকরি করতে চায় তাকে একটা পোস্ট গ্র্যাজুয়েট করতে হয়, তারপরে সে চাকরি পায়। কিন্তু আমার পোস্ট গ্র্যাজুয়েট নাই, খালি আমি এভারি হিল কলেজে যে এই সামান্য একটা ডিপ্লোমা জাতীয় কিছু একটা করেছিলাম, কিন্তু সেটা বড় কথা না, চাকরি তোমার আগেই হয়ে গেছে। যাই হোক, এইভাবে তখন কিন্তু ইতোমধ্যে
আমার লেখা একদম বন্ধ হয়ে যায়, আমি কোনো কিছু লিখতে পারি না। ঢাকা ইউনিভার্সিটির লেকচারারশিপ ওখানে থাকার সময় যে আমি 2টো বই লিখেছিলাম, সেই 2টো বই নিয়ে আমি এখানে চলে আসি 70 আর 72 সালে, 70 সালের মধ্যে 2টো বই। তারপর এখানে এসে আমি চাকরি, ছেলে মেয়ে বড় করা, তারপরে মাথায় চিন্তা, যখন আমরা এখানে থাকবোই তো বাড়ি তো লাগবে। তো এই নানা চিন্তা ভাবনা করতে করতে তারপরে আমরা একটা বাড়ি কিনলাম, এবং বাড়ি কেনার পরে ছেলেমেয়েরাও একটু বড় হয়ে গেল, তারা তখন পড়াশোনা করে, চাকরি করে। তারা একটু বড় হয়ে যাওয়ার পরে তখন আমার মনে হলো যে আমি তো দেশে লিখতাম, তাও আমি লিখছি না, আমি তো লিখছি না। হঠাৎ আমার বড় ভাই চিঠি দিলেন, তার নাম আবুল কালাম আজাদ, বললেন আমি একটা প্রিন্টিং প্রেস কিনেছি, তুই যদি লিখতে চাস লিখে আমারে পাঠালে আমি বই করবো। তা আমি পাঠালাম একটা ম্যানুস্ক্রিপ্ট, এখান থেকে ওখান থেকে আবার তাড়াতাড়ি করে লিখে টিখে। তখন প্রথমে একটা টেবিলের অর্ডার দিলাম, টেবিল, একটা চেয়ার, যে টেবিলের মধ্যে অনেক ড্রয়ার আছে। তখন তো আর কম্পিউটার নাই, কাজে আমার টেবিল, চেয়ার, কালি, কলম সব লাগবে, খাতা, পেন্সিল, কোনটা রাফ কপির জন্য, কোনটা ভালো কপির জন্য, কাগজ ইত্যাদি। সেই করে করে একটা বই করে আমার বড় ভাইকে পাঠালাম, সেটার নাম ছিল উষ্ণতর প্রপাতি। তো আমার বড় ভাই বইটা করলেন, কিন্তু ভুলে ভালে ভরা, উনি তো বই করেন না, একটা প্রিন্টিং প্রেস হয়েছে সে আনন্দে করেছেন। তারপরে আর একটা করলেন তাহিতি এবং অন্যান্য, সেটাও একটু ভুল টুল। আবার আর একটা বোধহয় করলেন জয় এবং জন্দের গল্প। 3টা বই করার পরে বললেন, দেখ আমি তোর উপর একটা অবিচার করছি। আমি বলে, কি অবিচার? বলে, এই বইটি কোনো ভালো পাবলিশারকে দিয়ে করা, তারা বিভিন্ন জায়গায় প্রচার করতে পারবে, কিন্তু আমি তো এই আমার চেনা জানা এসে 2-একটা বই নিয়ে যায়, আমার বলতেও লজ্জা লাগে যে আমার বোনের বই কেনেন, এটা তো আমি করতে পারি না। আমি একটা প্রিন্সিপাল ছিলাম ইঞ্জিনিয়ারিং কলেজের, ওই ছাত্ররা এসে বই কেনে ওরা ইচ্ছা করলে, কিন্তু আমি তো ওদেরকে প্রেশার দিতে পারি না যে আমার বোনের বই কেন, তো তুই পাবলিশারকে দা। তখন এই মুজিবুর রহমান খোকা বিদ্যা প্রকাশে ও এসে আমার বই করতে শুরু করে। এরপরে বাংলা বাজারের অন্যান্য সবাই, অনেকেই আরো বই করে, মহলা করেন, তারপরে সন্দেশ করেন, তারপরে সময় করেন, এরকম অনেকেই আমার বই করতে শুরু করে। এইভাবে আমার ভাইয়ের হাত থেকে তাদের হাতে গেল। কিন্তু আমি বলবো না যে তাদের হাতে গেল আর আমার কোনো বানান ভুল হচ্ছে না, সবগুলো নিখুঁত, তা কিন্তু না। আমার বড় ভাই বললো, এরা দেখে আমার চেয়েও খারাপ রে, তোর বই দেখে অনেক ভুল, আর কি করব। পরে এখন অবশ্য অনেকটা ঠিক হয়েছে, তো মহলা যেগুলো করেছে ওখানে তেমন ভুল পাওয়া যায় না। তবে সময়ের বইতে একটু ভুল ছিল, গীতা প্রকাশের বইতে প্রচুর ভুল ছিল সেই সময়। যাই হোক, এই বইগুলো আবার রিপ্রিন্ট হয়েছে কিছু কিছু। এইভাবে আমার সাহিত্য। এখন তো আমি এখানে স্কুলে, তারপরে যখন আমাকে বললো স্কুলে তুমি কাজ করতে পারো এনে স্কুলে, তখন আমি স্কুলে অ্যাপ্লাই করলাম, করে স্কুলে শুরু করলাম কাজ। প্রথমে টাওয়ার হ্যামলেটসে, তারপরে ক্রয়ডনে, তারপরে আবার টাওয়ার হ্যামলেটসে। এইভাবে আমি স্কুলে চাকরি করে আমি 2005-এ আমি রিটায়ার করলাম স্কুল থেকে। তো এর মধ্যে তোমার ভাই আবার আমাকে লেখা 20 বছর পরে, কিন্তু 70 সালে আমার শেষ বই বেরোলো, এরপরের বই বেরোলো 90 সালে। কি কাণ্ড, 20টা বছর আমি কিছু লিখিনি, যেন এই টিএস এলিয়টের ভাষায় বলতে ওয়েস্টল্যান্ড। কোনো বই নাই, কোনো লেখা নাই। একটা কি 2টা প্রবন্ধ বোধহয় আমি ইত্তেফাক কাগজে পাঠিয়েছিলাম, 2টা প্রবন্ধ, এই শেষ। একটা হলো বোধহয় ইয়ের উপরে, আলবার্ট কামুর উপরে, আর একটা আমাদের ঈদ এরকম কিছু একটা, এই শেষ। আর তারপরে আবার আমি লেখা ধরেছি, এবং বলবো যে সেই সময় থেকে আজ পর্যন্ত বইয়ের সংখ্যাগতভাবে 100টার বেশি হয়ে গেছে। ইতিমধ্যে আমি আবার অনুবাদ করতে শুরু করলাম, কারণ আমি স্কুলে যখন কাজ করি অনেক বই আমার হাতে আসে, যেগুলো আমি মনে করলাম যেগুলো যদি বাংলাদেশের ছেলেমেয়েদের জন্য অনুবাদ করি ওরা সমৃদ্ধ হবে। রোয়াল্ড ডালের গল্প, বিয়াট্রিক্স পটারের গল্প, হ্যান্স ক্রিশ্চিয়ান আন্ডারসেনের গল্প, গ্রিমস ব্রাদার্সদের গল্প, আমি দেদার করতে লাগলাম অনুবাদ বই। আবার চাহিদাও খুব বেশি অনুবাদ বইয়ের। বলা তো বলে যে আপনি যদি একটা অনুবাদ করে দেন আপনি সব হিসাব আমি ঠিক করে আপনাকে টাকা দেব, মজা করে বলেন আর কি। যাই হোক, তো এই অনুবাদ, একদিকে মৌলিক, 2টা আমি সমানে করছি। তো অনুবাদের বই বোধহয় 33-33টা হয়ে গেছে, আর সব মিলায় সবখানে। কিন্তু আমি বলবো যে একটা লোকের কিন্তু তার গুণগত মানে তাকে বিচার করা হবে, সে কতগুলো বই লিখলো তার উপরে না। তবে এই জন্য আমি বলছি যে যখন আমি বন্ধ ছিলাম 20 বছর কিছুই লিখলাম না,
তারপরে লিখতে শুরু করে এমন লেখা শুরু করলাম যে 100টা বই হয়ে গেছে এখন পর্যন্ত, গুনলে আর কি, গুণগত মান। এখন বইগুলো কেমন হয়েছে এটা পাঠকের বিচারের ব্যাপার, আমি সেটা নিয়ে বড়াই করব না। পৃথিবীতে অনেক লেখক আছেন যিনি একটি বই লিখেই বিখ্যাত হয়েছেন, তাই না? এখন আমাকে অনেকে প্রশ্ন করতে পারে যে ঢাকা ইউনিভার্সিটিতে আপনি কয়দিন ছিলেন? আমি ছিলাম পুরো 5 বছর। 5 বছর ছিলাম। মজার ব্যাপার, অনেক বিখ্যাত মানুষ তখন সেই সময় আমার ছাত্রী ছিলেন এবং আমি খুব গর্ববোধ করি শেখ হাসিনাও আমার ছাত্রী ছিলেন। ফর্সা একটা মুখ, বড় বড় চোখ আমার দিকে তাকিয়ে আছে, এই দৃশ্যটা এখন আমার মনে পড়ে। হ্যাঁ, তারপরে আরো অনেকেই ছিলেন। ওই গুণ, ওই যে কবিতা লেখেন, উনিও বলেন আমিও আপনার ছাত্র ছিলাম। গুণ বলো না, তুমি এমন দাড়ি টাড়ি রাখছো, মনে করবে এত বড় ছাত্রী হলে এই টিচারের বয়স কত। গুণ হা হা করে হাসে এইটা শুনলে। এছাড়া আবিদ আজাদ ছিলেন আমার ছাত্র, আরো এরকম অনেকে ছিলেন। তা আবিদ আজাদ বলে যে আপা আপনি একদিন আমাকে খুব বকেছিলেন। তাই আমি বলি কি বলছিলাম আবিদ আজাদ, বলেন তো, একটা বললেই হবে নাকি? আমি কাউকে বকি টকি না, ওরকম না। আমি আপনার খুব গরম চোখে আমার দিকে তাকিয়ে বলেছিলেন আমার ক্লাসে পান খাওয়া যাবে না। ও আপনি পান খাচ্ছিলেন? তা বলবোই তো। এই মজা ওরাই আবার মনে করিয়ে দেয়। অনেক আগে একবার ব্রিটিশ হাই কমিশনে গেছি, মানে আমাদের বাংলাদেশ হাই কমিশনে গেছি কিছু একটা কাজে। একটা মেয়ে এসে সালাম দিল। হ্যাঁ, মেয়েটার নাম আনোয়ারা। তা আমি চিনতে পারিনি। বললো আপা আপনি ভুলে গেছেন আমাকে? বলছে হ্যাঁ আমি সত্যি সরি বাবা, আমি তো চিনতে পারছি না। কি আপনি, কে তুমি? বলছে আমি আপনি যখন এমনিতে মধুসূদন পড়াতেন আমি আপনার ক্লাসের ছাত্রী। তারপর নেক্সট টাইমে যদি কিছু লাগে আমাকে ফোন দিয়ে, আপনার কষ্ট করে এসেন না। হ্যাঁ, বলছে এতদিনে মনে হলো যে আমার শিক্ষক জীবন ধন্য। শেখ হাসিনা তো আমার ছাত্রী ছিল না টিউটোরিয়ালে। উনি ক্লাসে আমি তাকে যতটুকু দেখেছি, ছাত্রী যেমন বেবি মৌদুদ আমার ছাত্রী, সে আমার টিউটোরিয়ালে ছিল, কাজে ওর কথা আমার খুব ভালো মনে আছে। কাজী রোজি আমার ছাত্রী ছিল, আমার টিউটোরিয়ালে ছিল। এই একটা মজার গল্প আছে। তা আকরাম হোসেন বলছে তুমি টিউটোরিয়াল করোনি কেন? কিন্তু স্যার আমার বাসায় অনেক ঝামেলা, অনেক কিছু, আমি কেমন করে টিউটোরিয়াল করবো স্যার? আকরাম আমাদের কাছে গল্প করেছে স্টাফ রুমে, হাসতে হাসতে আমরা মরে যাই। তো বলছে বাড়িতে অনেক ঝামেলা, বললে তোমার টিউটোরিয়াল করাতে আমি বন্ধ করা চলবে না, করতেই হবে। কি এমন ঝামেলা? কি ঝামেলা? আমার বাবার কাছে অনেক লোকজন আসে স্যার, চা বানাতে আর বিস্কিট দিয়ে চা দিতে যেতে মিষ্টি দিয়ে যেতেছে। সত্যি স্যার আমি সময় পাই না, খুব বিহিত ভাবে বলছে। তো তোমার বাবা কে, কি নাম? শেখ মুজিবুর রহমান স্যার। আকরাম চুপ হয়ে গেছে। তো ওনার বাড়িতে লোক তো যাবেই। খুব মজার গল্পটা, আমার কাছে খুব ভালো লাগে এই গল্পটা করতে। তো আবার এই যখন আমি এবার পুরস্কার পেলাম, তখন আমি বললাম কতদিন পরে দেখা হলো স্যার, বললাম হাসিনা কতদিন পরে দেখা হলো। সে হাসছিল। তারপরে উনি আবার আমার বউ সবকিছু যেগুলো পুরস্কার পেয়েছি সব সুন্দর করে নিজে গুছিয়ে দিলেন। রিয়াজেন্সি বললো যে উনি যেন ঠিক মতো যে পিছনে বসতে পারে, ফেয়ার করলেন আমার। কিন্তু আমি আশা করেছিলাম যখন উনি সামনে বসে আছেন, আমার একদম সামনে বক্তৃতা দিচ্ছেন, একসময় উনি বলবেন যে সালেহ হেদির বসে আছেন, উনি ঢাকা ইউনিভার্সিটির আমার শিক্ষক ছিলেন, বা একটা কিছু বলবেন আমার সম্বন্ধে। এটা আমি খুব গভীরভাবে আশা করেছিলাম, কিন্তু উনি বলেননি। বললে আমি মনে হতো যে আমার পুরস্কার পাওয়াটা আরো একটু উজ্জ্বল, যে হাসিনা আমার পরিচয় দিচ্ছেন। আমাদের টিচারদের এক ধরনের দুর্বলতা থাকে ছাত্রছাত্রীর জন্য। আমার তো প্রথম বই হলো যখন নিঃসঙ্গ দেখালাম, তারপরে হলো সাহিত্য প্রসঙ্গে প্রবন্ধের বই, ওটার কপি নেই। এরপরে নানা রকম বই লিখতে আমি বললাম না, আমি অনুবাদ করেছি। এটা হলো ট্রু হিস্ট্রি অফ কেলিগ্যান, এটা আমার অনুবাদ করা অনেক বড় বই। এটা সন্দেশ আমাকে করিয়েছিল এই কাজটা, এটা করেছি। তারপরে অল্পদিন আগে আমি এটা করেছি লাস্ট ফর লাইফ, এইটা হলো 422 পাতার বই। এটাও আমি অনেক কষ্ট করে করেছি। এছাড়াও আমি ইংরেজি 2টো বই করেছি অনুবাদ। এইটা আমার অনুবাদ, একজন জুসনারায়ণ গল্প। এটা হচ্ছে বাংলা, আমি দেখাচ্ছি। এটা হলো বাংলা, এটা হলো ইংরেজি। এটা হলো একটা মেয়ের গল্প, এই দেশে আমি মেয়েটাকে দেখেছিলাম, মানে আর এইটা সেই গল্প, এটা আমি অনুবাদ করেছি নিজে। আর এইটা আর একটা ইংরেজি বই যেটা আমাজন থেকে বেরিয়েছে, সেটা হলো কালেক্টেড শর্ট স্টোরিজ। কিন্তু এইটা এর মধ্যে আমার কতগুলো গল্প অনুবাদ আছে, আর অন্যান্যরাও করেছেন, ভালো ভালো অনুবাদ বাংলাদেশের তারা করেছেন।
তো এই দুটো বই এখান থেকে দিয়েছে। কাজে অনুবাদ সাহিত্য শুধু যে আমি ইংরেজি থেকে বাংলা করেছি তা না, বাংলা থেকে ইংরেজি হয়ে গেছে কেমন করে। এটা হচ্ছে নিরাপদ নিরিবিলি। এটা হলো আমার মুক্তিযুদ্ধে আমাদের কি কষ্টটা হয়েছিল এটা পড়লে বোঝা যাবে সেটা। নিরাপদ নিরিবিলি মানে এটা বলতে চাচ্ছি যে আমরা কবে নিরাপদ হব, একটা নিরিবিলি বাড়িতে যাব, এত হইচই আর ভালো লাগে না। এই হলো সেই বই। তারপরে এই যে বই সাহিত্যে 12 জন নোবেল বিজয়ী নারী, এটাও আমার করে। যেহেতু আমাকে অনুবাদে পুরস্কার দিয়েছে বাংলা একাডেমি, সেই জন্য আমার সামনে বেশি এখন অনুবাদের বইটা। তারপরে বিশ্বের 12 জন বিশিষ্ট শিশু সাহিত্যিক এবং তাদের লেখা, এগুলি সব। তারপরে গোপন বাগান, এটা করেছেন বাংলা একাডেমি, আমাকে এটা ভালো টাকা দিয়েছেন এটা করার জন্য, বাংলা একাডেমি করেছেন এইটা। কিন্তু এইটা হলো 21টি প্রেমের গল্প। এই বইটা অনুবাদ না, এইটা হলো আমার নিজের গল্প, 21টি প্রেমের গল্প। তো এই বইটার একটা ইতিহাস আমার সাথে আমাদের খুব একটা ভালো সখ্যতা গড়ে ওঠে গেছে। তো আমি আমার বাড়ি হচ্ছে 7 মসজিদ রোডের এপারে, আমাদের বাড়ি 7 মসজিদ রোডের ওপারে, মানে একটু তো বলেই তার বাসায় যাওয়া নেই। তো আমরা দুজনে বসে ফেলে ভূতের গল্প বলতাম অনেক। উনি বলতেন যে নুহাশপল্লীতে অনেক ভূত আছে ইত্যাদি। তো শুনতে আমি একটা বললাম যে আমি একটা বই করবো, আপনি তো ভালো করে আমাকে ভূমিকা লিখে দেবেন। বললে হ্যাঁ অবশ্যই দিব। না প্রথমে বললাম যে আপনার সঙ্গেই একটা বই করতে হবে আমার, এখন না পরে করতেন, এখন ঠিক এই মুহূর্তে না, পড়বো আমরা নিশ্চিত পড়বো পরে। আর তাহলে পরেটা পরে হবে, এখন আমি একটা বই করছি, আপনি খুব ভালো করে ভূমিকা লিখে দেবেন। তখন উনি বললেন যে হ্যাঁ দেবো, অবশ্যই দেবো, কেন দেবো না। তারপরে তো উনি চলে গেলেন, ক্যান্সার ধরা পড়লো, উনি আর ভূমিকা লিখতে পারলেন না পারাতে, এটা কিন্তু সেই বই না পারাতে আমি নিজেই ভূমিকা লিখে একটা বই দিলাম, সেটা হচ্ছে 21টি অতিপ্রাকৃত গল্প। মনোমন বলতেন যে অতিপ্রাকৃত একটা ছোটদের ব্যাপার না, কিন্তু এটা বড়দেরও একটা বিশেষ প্রিয় বিষয়। এবং আমার মনে হয় যে বড়রাও অনেক এনজয় করে অতিপ্রাকৃত ঘটনা, আমরা সবাই এনজয় করি, তাই না? ভূতের গল্প শুনতে গেলে এখনো আমাদের ভয় লাগে, কিন্তু চঞ্চল করে। এভাবে আমি কবিতার বই, ইংলিশ প্রথমত ইংরেজি কবিতার বই করি। একটা উইলিয়াম র্যাডিচ ভূমিকা লিখে দেন, আমি খুবই মানে প্রশংসা করব, বলার সঙ্গে সঙ্গে ভূমিকা লিখে দিয়েছেন, ভালো লিখেছেন, খুব ভালো লিখেছেন। আর একটা করেছেন ডেনিস টুমিস, এই 2 জন করেছেন, সেইটা ইংরেজি কবিতার বই। এরপরে আর দুটো ওই যে ইংরেজি বইগুলো, আর আমি ইংরেজি বই পড়বো না, আমার কোনো ইচ্ছা নেই ইংরেজি করার। এটা ইংরেজি করবো না, তো বাংলা নিয়েই আমি থাকবো, এই আমার ইচ্ছা। আর এরপরে আমি বাচ্চাদের অনেক বই পড়েছি, যেমন রিমভান উইঙ্কেল একটা আমার সামনে আছে, এটা বাচ্চাদের বই আমি অনেক পড়েছি। আমার একটা বিরাট লিস্টি আছে, লিস্টিটা আনলে আমি বলতে পারতাম। আমরা চলেছি বাঘ শিকারে, এটাও সুন্দর, বাচ্চারা খুব এনজয় করেছে, এই বইটা অনেক বিক্রি হয়েছে। এইটা বাচ্চাদের বই, কবিতার বই, বাংলা কবিতা, ইংরেজি কবিতার বই। আর আমি করেছি প্রবন্ধের বই, অনেক প্রবন্ধের বই করেছি। এখন আবার একটা প্রবন্ধের বই ধরেছি, সেটা হলো আমি যে কলামগুলো লিখেছি বিভিন্ন জায়গায়, কলাম থেকে বেছে বেছে কলাম নিয়ে 40টার মতো প্রবন্ধ দিয়ে একটা বই পড়বো, খুবই মজার বইটা হবে। হ্যাঁ, ওইটার নাম দিচ্ছি আমি যে গদ্য সত্য রম্য কলাম, গদ্য সত্য রম্য কলাম, গদ্য সত্য রম্য কলাম। মজার হবে না? আমার কাছে যে যখন চায়, এখানকার লোকজন আমার একটা সুনাম করে এই ব্যাপারে, তাহলে আমার লেখা চাই, যে লেখা দেয়, আমি যে তোমরা খালি চাইবো আমি দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। বাংলা একাডেমি অ্যাওয়ার্ড যেটা পেয়েছি সেটা আমাকে খুব খুশি করেছে, যদিও অনেকদিন পরে আমি পেয়েছি। তার কারণ হচ্ছে আমাকে ওরা একটা দিয়েছিল, সেটা হলো ওয়ালিউল্লাহ পুরস্কার, যেটা করেন এখানে শামসুজ্জামান খান, যে পুরস্কারটা সৃষ্টি করেন। প্রথমে কাদের মাহমুদ পেয়েছে, তারপরের বছর আমি আর মাসুদ আহমদ পেয়েছিলাম ওয়ালিউল্লাহ পুরস্কার। ফলে এই জন্যেই এই পুরস্কারটা পেতে অনেক দেরি হয় আমার, কারণ ওটা যে একটা দিয়েছে, ওরা তো ওয়ালিউল্লাহ জাতীয় পুরস্কার, কাজেই ওরা বোধহয় কি যে হলো। কিন্তু এইবারে সব ভেঙে গেছে, ওয়ালিউল্লাহ পেলে যে জাতীয় পুরস্কার আর পাবে না, এগুলো সব চলে গেছে। এবং মোহাম্মদ নবুলকে আমি অনেক ধন্যবাদ দেবো, এইবারে ওই বিদেশে বাস করেন এবং 4 জনকে তিনি পুরস্কৃত করেছেন, এটা আমি তাকে অনেক ধন্যবাদ দেবো। এই জন্য ওয়ালিউল্লাহ পাওয়ার পরেও তিনি মূল পুরস্কার থেকে আমাদের আবার দিলেন। আমার সেই জন্য অনেক বয়সে পেলেও
মরণোত্তর তো হয়নি, সেই জন্য আমার ভালো লাগে। এটা মরণোত্তর হয়নি, মরণোত্তর আমি একদম একদম অপছন্দ করি মরণোত্তর। এখানে অনেকেই লেখেন, তো শামীম আজাদ খুব ভালো কবিতা লেখেন, ও পুরস্কার পেল এবার। আমি তো খুব খুশি হয়েছি ওর পুরস্কার পাওয়ার জন্য। আমরা দুজনে অনেক কথা বলেছি, তো দুজনে পুরস্কার একসঙ্গে নিতে গেছি, আমরা পাশাপাশি বসেছি। খুব খুব ভালো। আমি অল্প দিনের জন্য ওকে ছাত্রী হিসেবে পেয়েছিলাম, অল্প দিনের জন্য। কিন্তু দুষ্টু মেয়েটা আমাকে বলে না যে আপা আমি আপনার ছাত্রী ছিলাম একসময়, না বলি। কিন্তু খুব আমার সাথে খুব চমৎকার সম্পর্ক। মানে ও আপা তুমি তুমি বলে এত আপন করে নিয়েছে যে আমার ছাত্রী নাকি, এটা আমার ভাবারই সময় নাই এখন আর। আমরা বন্ধু নিয়ে। আমি মকসুদ ভালো লাগে, কাজল রশিদের ওদের কবিতা ভালো লাগে। কাজল রশিদ, মকসুদ আর মিলাদ মিলে আমি একটা বই, রোয়াল ডালের বই ওদেরকে উৎসর্গ করেছি, 3 সম্পাদককে। মানে এরা আমার খুব গর্বের মানুষ, এদেরকে আমি খুবই পছন্দ করি। আর মিলাদের প্রত্যেকেই খুবই ভালো, অত্যন্ত বিনয়ী, অত্যন্ত চমৎকার। কাজে এই যে সাহিত্য চর্চা হচ্ছে এখানে, তা মোহাম্মদ হোসেনের বইগুলো ভালো। আর আরও আছেন অনেকে, এখন সব নাম তো ফট করে মনে পড়ে না, তো একটা লিস্টি করলে ভালো হতো। আমি অনেকদিন দেখেন যে মারা গেছেন নিশাত কাজল, উনি খুব সিলেটের চা বাগান নিয়ে বেশ বইগুলো লিখেছিলেন, কিন্তু দুঃখজনক উনি মারা গেছেন। আমাকে বলেছিলেন একটু সমালোচনা করতে, আমি একটা বই নিয়ে সমালোচনা করেছি এবং বলেছি যে ঈশা কাজল বেঁচে থাকতে তো করা হলো না, মৃত্যুর পরে আমি করলাম, আমাকে মাফ করে দিলেন যে আপনি বেঁচে থাকতে আমি করতে পারিনি, আমার খুব কষ্ট হয়েছে এখন মনে করে। খুবই চমৎকার মানুষ, পকেটে করে পান নিয়ে ঘুরতেন, আমাকে দেখলে পান দিতেন। এরকম মানে যারা এখানে লেখালেখি করেন, গাব্বার চৌধুরীও লেখালেখি করতেন, কিন্তু মারা গেছেন। মতিন ভাই, আব্দুল মতিন, উনিও খুব ভালো লেখালেখি করতেন। তারপরে কেতকী কুশারী ডায়সন, উনি এখনো বেঁচে আছেন, উনিও লেখালেখি করছেন, অক্সফোর্ডের ছাত্রী। তো এখানে আছেন কিছু লোক। তারপরে গোলাম মুর্শিদ, হ্যাঁ উনি তো বিরাট বড় হয়ে গেছে। আমাদের এখানে কিন্তু লোক আছে। আমি বাংলা সাহিত্য পরিষদে প্রথমে ভাইস প্রেসিডেন্ট ছিলাম, পরে প্রেসিডেন্ট হই এবং 1 বছর ওখানে চালাই এটা। এরপরে আমি একটা বিরাট বড় সম্মেলন করি, কলকাতা থেকে হোসেনুর রহমান, ঢাকা থেকে শওকত আলী, এদেরকে এনে বড় একটা সম্মেলন করি। সেখানে ফারুক আহমদও একটা প্রবন্ধ পড়েছিলেন, আমার মনে আছে। আমি বলেছিলাম ওকে ডাকতে হবে, ফারুক আহমদকে ডাকতে হবে। তখন ওর লেখা এত বই হয়নি, তবুও আমি বুঝতে পেরেছিলাম যে একটা বিরাট সম্ভাবনা একজন আমাদের মধ্যে আছেন এবং তাকে আমাদের অ্যাপ্রিশিয়েট করতে হবে, তাকে আমাদের নানা কাজে ডাকতে হবে। যাই হোক, তো সেইটা হয়েছিল। তারপরে 1 বছর পরে আমি দেখলাম যে আমার এই পুলিশ থেকে ওইখানে গিয়ে মিটিং করা একটু মাছ হয়ে যায় আমার জন্য। আমি তো গাড়ি চালাই না, পাবলিক ট্রান্সপোর্টে। তখন আমি 1 বছর পরে একটা করলাম, একটা এজিএম করে, এটা আমি ওদের কাছে ছুটি নিয়ে চলে আসি। আমি বলি আমি আর করতে পারবো না, সরি, আমি থাকলাম, অন্য কিছু লাগলে আমাকে জানাবেন। তারপরে আমি এখানে ছিল শরৎ একাডেমির প্রেসিডেন্ট ছিলাম। ওখানে ভাস্কর ব্যানার্জি বলে একজন, আর অমরনাথ চক্রবর্তী একজন, ওরা আমাকে প্রেসিডেন্ট করেছিলেন। সেখানেও ছিলেন কয়েক বছর প্রেসিডেন্ট হিসাবে। এই দুটা মানে এখানে আমি মোটামুটি সবকিছুর সাথে আমি জড়িত। যেমন এখানে যখন বইমেলা হয় আমি যাই, সারাদিন থাকি। একজন প্রকাশক আমার বই করেছে, তার পাশে বসে থাকলাম সারাদিন এরকম। তারপরে এখানে উদয়শঙ্কর দুর্জয় বলে একটি ছেলে আছে, ও ভালো প্রবন্ধের বই লিখছে, ও ভালো লিখে। বাবুলও তো ভালো কবিতা লেখে, হ্যাঁ বাবুল এমনি বইও লেখে, গল্পের বই লেখে। দিনও আছে, ও তো খুব ভালো, ওর ছড়া আমি খুব পছন্দ করি, খুব সুন্দর ছড়া লেখে। কারণ আমাদের যে একেবারে নাই তা কিন্তু না। তারপরে যে ঢাকার, লন্ডনের বাইরে অনেকে আছে। শাহাদুজ্জামান ছোট গল্পের, উনি কিন্তু পেয়েছেন বাংলা একাডেমি। শাহাদুজ্জামান আমাদের আগে পেয়েছেন উনি, কিন্তু লন্ডনের বাইরে থাকেন বলে ওনাকে আমরা বেশি দেখি না। বাট খুব চমৎকার মানুষ। হ্যাঁ, এইটা বাংলা সাহিত্যের ভবিষ্যৎ যে কি হবে আমি কিচ্ছু বলতে পারছি না। আমার ছেলেমেয়েরা তো বাংলা কেউ শিখবে না, ওরা যা যেটুকু জানে এইটুকুই। তার ছেলেমেয়েরা তো, আমাদের পরের জেনারেশন হয়তো কিছু করবে, তার পরের জেনারেশন বাংলা চর্চা করবে না। সেই জন্য আমি সেই ভয়ের চোটেই আমি দুটো বই ইংরেজিতে পড়ি, যে আমার নাতি যদি আমার বই কোনোদিন পড়তে চায়, যে আমার শুনছি মাই গ্র্যান্ডমা ওয়াজ দ্য রাইটার, সো ইজ দ্যার এনি বুক ফর মি। যদি সে খুঁজতে চায় কোনোদিন, তখন সে আমাকে খুঁজে পাবে।